এই মুহূর্তে যিনি আমার সঙ্গে রয়েছেন তিনি মনে করেন তিনি পৃথিবীর অনেক কিছুই জানেন না, যেইটুকু জানেন সেইটুকুই, বাকিটা বলতে পারবেন না। আমার সঙ্গে রয়েছেন শিলাজিৎ মজুমদার। তোমারই ফেসবুকের একটা কোট ধার নিয়ে আমি ইন্ট্রোটা দিলাম। কেমন আছো তুমি? আমি কারেক্ট আছি। বেশ, এই কারেক্ট থাকাটা শিলাদা আজকালকার দিনে, এই এক কথায় বলে দিলে না কারেক্ট আছি, খুব ভালো আছি, কিভাবে? এটা জাস্ট আমি মানে বেঁচে আছি, এটাতেই আমার মনে হয় অনেকটা, যে কোনো মানুষের পক্ষে। কারণ তার চান্স থাকে কিছু একটা করার, আর বেঁচে না থাকলে তো কিছুই করার নেই। তাই বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, তারপরে তো আরো অনেক কিছু আছে যেগুলো করতে পারছি, যেগুলো অনেকেই পারে না। এবং আমি যদি নিজেকে কম্পেয়ার করতে যাই, তাহলে দেখবো যে পৃথিবীর 80% মানুষ ডিস্ট্রেসড, বিভিন্ন কারণে তাদের কাছে অনেক কিছু নেই বলে, অনেক কিছু পারছে না বলে। সে তুলনায় আমি অনেক ভালো আছি। ফলে আমি যদি বলি আমি ভালো নেই, আমার ঠিক নেই, আমার ইন্ডাস্ট্রি ঠিক নেই, আমার অমুক নেই, ঠিক নেই, আমার মনে হয় সেটা জাস্টিফাইড নয়। আর আমি সত্যিই ভালো আছি। সুতরাং আমি কারেক্ট আছি। এবং কেন কারেক্ট আছি আরো বলি, যে আমি ভালো থাকার থেকেও সেটা হচ্ছে যে আমি আমার যতটুকু যেটা দরকার পৃথিবীতে, যতটুকু আমার করার, আমি সেটা চেষ্টা করি আমার ক্ষমতা অনুযায়ী, ইচ্ছে অনুযায়ী। আমি জানি যতটুকু করি তার সবটা পাওয়া যায় না, ফল কিছু ফল পেতে হয়, এবং সেই ফলের প্রপোর্শনটা যেটা, তাতে আমার স্যাটিসফাইড। তার মানে তোমার জীবনে কোনো খারাপ লাগা, কোনো রিগ্রেট নেই? না, আমার সেরকম অত সত্যিই কোনো রিগ্রেট নেই। কখনো কখনো মজা করে হয়তো বলি যে আমি এখানে না জন্মে ওখানে জন্মালে পারতাম, এটা মজা করে বলি। কিন্তু আমার সত্যিই কোনো রিগ্রেট নেই। আই এম সো হ্যাপি। আমার মা, বাবা, আমার ভাই, আমি যে কোনো বন্ধু পেয়েছি, আহ, তাদের নিয়ে আমি যতটুকু কাজ করেছি সেটার সমালোচক পেয়েছি, শ্রোতা পেয়েছি, আমার স্ত্রী, আমার ছেলেকে পেয়েছি। সো দে আর অল ওয়ান্ডারফুল পিপল, এই এবং এদের নিয়ে সবকটা কোনো রিগ্রেট নেই। সম্পর্ক রাখতে গেলে প্রত্যেকটা সত্তা আছে তো আলাদা আলাদা। আমি তোমার পাঁচটা সত্তা বলবো, তুমি বলবে কোন ক্ষেত্রে তুমি কতটা সফল, আদৌ সফল কিনা। ছেলে হিসেবে, আমি সবকটা বলে নেবো একসাথে। বলতে ছেলে পারিস। হিসেবে, স্বামী হিসেবে, বাবা হিসেবে, গায়ক হিসেবে, অভিনেতা হিসেবে, সমালোচক হিসেবেও বলতে পারো। দেখ, গানে আমি আমার জীবনের সব থেকে বেশি দিয়েছি, এটা আমি জানি। আমি যেটা দিয়েছি সেটা হয়তো অনেকটা নয়, অনেক এর অনেক আরো অনেক দিতে হয়। আমি যতটুকু দিয়েছি, যেহেতু আমার কাছে গানটা অন্যভাবে এসছে, আমার কাছে গানটা আমি আহ, গানগুলোকে বাঁচানোর জন্য নিজে গান গাইতে এসেছিলাম। আমি গায়ক হওয়ার বলে চান্স, মানে আমার তো ছিল না কোনো। তোমার তো বাবাও চাইতেন না? আমার বাবা তো গান লিখতো, নাটক লিখতো, কবিতা লিখতো, সমস্ত কিছু করতো, কিন্তু ওইটাই প্রফেশন করব আমি, বা ক্রিকেট খেলতো। কিন্তু আমি আমি করি সেটা বাবা চাইতো। মাধ্যমিক পরীক্ষার আগে আমার স্কুল টিমে চান্স পেয়েছি, সেটা বলতে এসছে গেম টিচার। না, খেলবে না, পরীক্ষা শেষ হোক তখন খেলবে। অথচ বাবা ফার্স্ট ডিভিশন খেলেছে ক্রিকেট, লেগ স্পিন গুগলি বল করতো। এবার ওই বাবার ইনসিকিউরিটি যেটা হয়, যে মানে ওটাতে করে তো কিছু হবে না। তো বাবা ছেলে হিসেবে আমি পার্সেন্টেজ দিতে পারবো না, কিন্তু বাবার অনেক কথা শুনিনি, অনেক কথা শুনিনি বাবার, প্রায় প্রায় কিছুই শুনিনি যেটা বাবা আমাকে পড়াশোনা বাইরের কথা বলেছে। কিন্তু অন্য অনেক জিনিস বাবা যখন যেগুলো আলটপকা বলেছে, সেগুলো আমি খুব শিখেছি। যেমন যেগুলো আমার খুব শান্তি দেয়। কেননা বাবাকে একবার আমি জিজ্ঞাসা প্রশ্ন করেছিলাম যে আমি যে আমরা যেখানে থাকতাম, বিকেপেল এভিনিউর বাড়িটা, তার সামনে আর একটা পরিবার ছিল। তো আমাদের, আমি আর আমার ভাই দুজনে মিলে আমাদের জন্য বাজির বরাদ্দ হতো কালী পুজোর আগে। দুজনে দুটো প্যাকেট পেতাম। তাই প্যাকেটের মধ্যে হয়তো একটা রকেটের প্যাকেট, ছটা ও পেয়েছে, আমি ছটা পেয়েছি। ও দুটো কালী পটকার প্যাকেট, আমি দুটো কালী পটকার প্যাকেট, একটা চকলেট বোমের প্যাকেট, ছটা ছটা করে ভাগ করা, এরকম করে আসতো। বাবা যতটুকু বাজেট ছিল তখন, বাবা 10 টাকা 15 টাকা করে বাজেট ছিল দিত। আর উল্টো দিকে আমরা তো সেটা ফুস হয়ে যেত, আর ওইটা নিয়ে আমরা রোদে দিয়ে রাখতাম কালী পুজোর দিন গিয়ে কখন এরকম। আর সামনে বাড়ি ওরা তো মানে প্রচন্ড বিজন কাকুদের বাড়ি, ওরা চার ভাই মিলে বাজি নিয়ে আসতে, এই করতে হতো সব। তা আমি বাবাকে একদিন প্রশ্ন করি, বাবা ওরা এত বাজি ফাটায়, এত বাজি পোড়াচ্ছে, আমাদের তুমি ওইটুকু বাজি এলাম। হ্যাঁ,
তখন বাবা বলেছিল যে তুই জানিস তুই কোন ফ্যামিলির ছেলে? কোন ফ্যামিলির ছেলে মানে? আমরা হচ্ছে মজুমদার, বুঝলি? মজুমদার বলে গ্রামে যাবি লোকে আমাদের জমিদার বলে। হ্যাঁ, শুনি বুঝি যে যেটা বলে। বলছে জমিদাররা নিজের হাতে বাজি পোড়ায় না, দাঁড়িয়ে বাপ যে তোর নায়েবরা নায়েব দাঁড়িয়ে আছে আর প্রজারা সব বাজি পোড়াচ্ছে, তুই ওপর থেকে বসে বসে দেখ, বাহ বল, সবই তো তোর। এগুলোই তুমি অ্যাপ্লাই করো এখন, তাই তো? আরে তোমার মাই গেস, আমাকে যখন কেউ বলে যেন আমি একটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছি, ভাল লাগে জায়গাটা দেখতে, দেখতে পাচ্ছি যে আমি একটা ছোট্ট জমি কিনেছি, সেই জমিটার আশেপাশে ধান খেয়ে তার ধান খেয়ে, তাই বন্ধুকে নিয়ে গেছি দেখানোর জন্য। বলছি কতটা তোমার? পুরোটা। বলছি পুরোটা হলে দেখ না তুই, কেউ নেই তো, খা খা করছে ক্ষেত, ধান ক্ষেত ধান ক্ষেত, কয়েকশো বিঘে জমি। হ্যাঁ, তার প্রথম দিককার দিকে একটা আমি গিজার পেয়েছি, কিচ্ছু নেই, চাষ হয়। তুই বলছি তোমার মনে তুই কি কর, তোর ভাবতে অসুবিধা, তুই কি করবি এখন এই জমিটা নিয়ে? কি করবি তোর? আছে এটা, যা তুই চলে যাও ওখানে, যা তোলে যা। সো এইভাবেও এনজয় করা যায়, জীবনটাকে ভাবা যায়। সবসময় নিজের হাতে সবকিছু করতে নেই, সবকিছু নিজেরা পায় না। বাবা হিসেবে? বাবা হিসেবে খুবই অ্যাবসেন্ট মাইন্ডেড বাবা, সেরকম বাবার তো খুব একটা দেখায়নি। কিন্তু ভাবনা চিন্তা করেই দেখাওনি নাকি? না মানে খুব ক্যাজুয়ালি, মানে যখন ছোট ছিল তখন আমরা, ও ছোট থাকাকালীন রেগুলার আমি ওর মা, আমরা রেগুলার ওকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে আসা, আমি যাচ্ছি বা মা যাচ্ছে, বা আমি অনেকদিন বাইরে ছিলাম, ফিরে এসেই আমি ওকে স্কুল থেকে নিতে যাবো, পুলকার যাওয়ার দরকার নেই আমি যাব, বা ওকে সময় দেবো কতটা, সেটার চেষ্টা তো ডেফিনেটলি করতাম আর করেছি। তারপরে ও বড় হয়েছে, আস্তে 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 ও নিজের মতো করে বড় হচ্ছে হচ্ছে ও নিজের ডিসিশন নিচ্ছে, সেটাই চেয়েছিলাম যাতে নিজে ডিসাইড করতে পারে। আমাদের তো সমস্যা হয় ডিসিশন নেওয়াতে, আমরা যখন একটা ডিসিশন নিয়ে তখন চিন্তায় পড়ি। সো ওয়ান হ্যাজ টু বি এবল টু টেক এ ডিসিশন, ওয়েদার ইটস রাইট অর রং, দ্যাট সামথিং এলস। জীবনে সবসময় তো ঠিক সিদ্ধান্ত হয় না। তো সেরকম ভাবে বলতে পারিস একটা অ্যাভারেজ বাবা, আমি খুব এক্সেলেন্ট বাবা কিছু না, আমি একটা পুয়ার হাজব্যান্ড, অ্যাভারেজ বাবা কিন্তু পুয়ার হাজব্যান্ড। আমার কেন? নট অ্যান হাজব্যান্ড মেটেরিয়াল। আমি আমার বউকে দেখে ভবিষ্যতে আমার করে বুঝেছি যে আমার আরো অনেক কিছু গুণ থাকা উচিত ছিল যাতে একটা হাজবেন্ড হিসেবে করা যায়, এটা আমার মনে হয়। যে ছবি নিয়ে আমাদের আজকে সাক্ষাৎকারের সূত্রপাতটা, প্রত্যাবর্তন, সেই ছবিতেও মনে হয় এই সম্পর্ক, উচ্চাকাঙ্ক্ষা, কখনো হতাশা, একাকিত্ব, সেটা তুমি কখনো মনে করো যে চাপিয়ে দেওয়া সন্তানদের উপর ডিসিশন? তুমি যদিও বললে যে এটায় তুমি কখনো বিশ্বাসী নও, তুমি কখনো ফেস করেছো এরকম? হ্যাঁ, চাপিয়ে দেওয়া মানে যেমন ধর আমার বাবা আমার উপর একটা চাপিয়ে দিয়েছিল। এবার আমরাও, আমি আমি বিশেষ আমি আর রিলিনা মিলে আমি কিন্তু আমার ছেলেকে হাই সেকেন্ডারির সময় একটা জিনিস ভুল করে চাপিয়ে দিয়েছিলাম আমরা। কারণ যে স্কুলটা ছিল, ওই স্কুলটা এত ভালো স্কুল, আমরা চাইছিলাম না স্কুলটা থেকে বেরোক, কিন্তু সেই স্কুলের যে সাবজেক্টস গুলো ছিল সেই সাবজেক্ট গুলো পছন্দ না। এবং তখন আমরা ওইটুকুনি সময়ের মধ্যে কোন স্কুলে ওকে ভর্তি করবো, কোন একটা ভালো স্কুল কোথায় পাবো বা কি করতে পারবো, সেটা না ওর কিছু বিচার ছিল যে আমি এটাতে পড়বো, না আমরাও ঠিক করতে পারছিলাম। কারণ আমরা তখন দেখছিলাম যে এই স্কুলটা খুব ভালো স্কুল, কিন্তু সেখানে ওই সাবজেক্টস গুলো ছিল না। তখন একটা এটা আমার একটা মাঝে মাঝে মনে হয় যে আমি ওইটা ওই সময় ওকে স্কুলটায় না পড়িয়ে ওকে আমরা যদি একটা ঠিক অন্য একটা স্কুলে পড়াতে পারতাম তো খুব ভালো হতো, যে স্কুলটা শুধুমাত্র একাডেমিক্স এর উপরেই জোর দেওয়া হয় না, অন্যান্য জিনিসের উপর জোর দেওয়া হয়। আর ওই সময়টা খুব খারাপ লাগতো যে 11-12-এ আমার বাচ্চাদের জন্য যে অপশনস খুব বেশি নেই। এখন জানি না কি, কিন্তু তখন যে অপশন, যে একটা ছেলে যদি মিউজিক নিয়ে পড়াশোনা করতে চায় বা ড্রামা নিয়ে পড়াশোনা করতে, এবং সেই 11-12-এ যদি সেটা শুরু করে, এবং ওই রকমই একটা কোর্স যেখানে ড্রামা বা এই সময়ের মাধ্যমে তাকে অন্যান্য ব্যাপারগুলোকে শিখিয়ে দেওয়া যায়, এরকম যদি একটা ব্যাপার হতো তাহলে খুব ভালো হতো। আমার নিজেরও খুব মনে হতো আমি একটা এরকম ইনস্টিটিউশন তৈরি করব, যেখানে অন্যান্য জিনিসগুলোর মাধ্যমে তারা হিস্ট্রি, ভূগোল, গানকে করেই তারা ওটা শিখবে। তারা, আমার কোর্সটাই এমন ভাবে হবে
যাতে, যেটা আমি আমার নৌকার ক্ষেত্রে খানিকটা চেষ্টা করার করেছি, জানি না কতটা কি হবে, প্ল্যানসও আছে, হুম, যাতে ওদেরকে এমন কিছু দেওয়া বাচ্চাদের যেন পড়াটার চাপ মনে না হয়। সে এনজয় করতে করতেই করবে। সে ভূগোলটা জেনে যাবে, হয়তো একটা রান্না করা হুম, শিখলো, হুম। তাকে একটা রান্না শেখানো হলো, এই রান্নাটা, ওই রান্নাটা করতে গিয়ে ওই ডালটা হয়তো পাঞ্জাবে তৈরি হয়, ওরকম ভাবে ডালটা, ওই ডালটা পাঞ্জাবে তৈরি হয় এ করতে গিয়ে পাঞ্জাবের ভূগোল, পাঞ্জাবের ওয়েদার, খুব সিম্পলি বললাম, আমি একদম খুব একদম। ভালো করে শেখানো, একটা ম্যাজিক দিয়েও ইংরাজি শেখানো যায়। না জানিয়ে তাকে ইংরাজি শব্দগুলো কানের হুম, কাছে হুম, হুম। দেওয়া যায়। একটা সেন্টেন্স হয়তো আমি বারবার বলে গেলাম, বলে গেলি। ওকে বলতে হবে না যে, মানে ও শিখে যাবে জিনিসটা। শিখে গেল ওর। যেমন আমরা ছোটবেলায় বাংলা শিখেছি, হুম, হুম। বাবা মার কাছে শুদ্ধ শুনতে, ছড়া শিখেছিল ভাবে। ঠিক সেভাবেই কানের কাছে ওদেরকে দিয়ে দাও, যে কোনো শব্দ, যে হুম, কোনো হুম। এগুলো দিয়ে দাও, এইভাবে আসল শেখাটাও হবে। তো সেটা জানি না, কোনোদিন হয়তো সব আমাদের এখানেও হবে। সবটাই তো ওই গুরুত্বর ওপর চলে যায়। এই ছবির একটা ডায়লগ দেখছিলাম ট্রেলারে, সময়কে গুরুত্ব দেবে নাকি খুব গুরুত্বগুলোকে সময় দেবে। খুব এটা 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 খুবই আমাদের কনফিউশন, এবং এটা ট্রমা, এটা এটা নিয়ে অনেক অশান্তি, নিজের মধ্যেও, ভুগেছো বাইরের কখনো? মধ্যেও, সবার মধ্যে। হ্যাঁ, মানে কোন সময় সময় ধরো আমার বাবার শরীর খারাপ, হুম। বা আমার কোনো আত্মীয় শরীর খারাপ, এবং সেখানে আমার একটা কাজ করতে হবে, আমি কাজ না করলে, আমি আমায় বলে বলছি না, যে কাউকে বলছি, ও কাজটা না করলে ওই চিকিৎসার পয়সাটা উঠবে না। সো হোয়াট হি উইল ডু, ও তখন টাকাটা ইনকাম করবে, নাকি ও ওনার পাশে বসে থাকবে? কখনো এরকম সিচুয়েশন ফেস করেছো সেটা? করেছি, হ্যান্ডেল করেছি, করেছি, এরকম হয়েছে, যেতে পারছি না, হুম। পৌঁছতে পারছি না, কিন্তু করেছি, হ্যান্ডেল করেছি, সেটাকে সেভাবে বুঝিয়েছি নিজের মনকে যে আমার কিছু করার নেই। শিলাদার কাছের বন্ধু যদি বলি, নিজেই তুমি, মানে যার যার কাছে তুমি ট্রান্সপারেন্ট, সবটা বলতে পারো। মোটামুটি আমি 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 বলতে পারি, আমি সবাই। সব সবার কাছে বলতে আমি এর অদ্ভুত গুলিয়ে ব্যাপার, কিন্তু আমি পারি, বউকে আমি বলতে পারি। আমার আমার যদি প্রশ্ন করে, হুম। তাহলে আমি বলতে পারি, সত্যি বলে দিই। ছেলে যদি কোনো প্রশ্ন করে, আমাকে আজ পর্যন্ত সেরকম প্রশ্নের সম্মুখীন হুম। হতে হয়নি বলে হয়তো মনে হতে পারে যে আমি বলছি, কিন্তু যদি ছেলে আমাকে কোনো আহ, প্রশ্ন করে কোনো ব্যাপারে, আমার কোনোদিন যদি জিজ্ঞাসা করে কিছু, সেরকম হয়তো সম্ভবত পাবে না, কিন্তু যদিও পায় কোন প্রসঙ্গে তুমি এটা করেছো কেন বা কি, আই ডেফিনেটলি গিভ ইউ দ্য রাইট আনসার। হুম। এবং এটা সবার ক্ষেত্রে মোটামুটি ঠিক। আমি লোকাবার কি আছে খুব, দেখ, তুই তোর বাড়ির ঘরের মধ্যে তুই 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 সবকিছু তুই করতে পারিস, হুম। তুই চাইলে তুই স্নানও করতে পারিস বাইরে, কিন্তু ইউ ডোন্ট ডু দ্যাট। আমরা স্নানটা আমাদের নিজস্ব একটা ঘরের মধ্যে করি। ঠিক তেমনি প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু হুম। জিনিস আছে, সেটা যদি কেউ এনক্রোচ করতে চায়, সেটা তারও ডেকোরাম, কতটা জিজ্ঞেস করবে না। মানে আমি ছেলেকে দেখছি, ছেলে ডেট করছে, ডেট করার সময় আমি সেটা সন্দিগ্ধ হয়ে গিয়ে দেখলাম কি করছে না করছে, ও করলাম না, বা ক্যাজুয়াল ইংলাম, দেখলাম ছেলে ডেট করছে, বুঝতে পারলাম ও তো আমাকে লোকাচ্ছে না, হুম। ও আমাকে বলছে না যে না আমি করছি না, বা মানে ওইটার প্রয়োজনটা আসে কোথায়, যখন একটা এমন কিছু থাকে, মানুষের কিছু লোকাবে, আমি কি লোকাবো, নেই কিছু। কিছু আমার খুব একটা কিছু মনে হয় না আমার লোকাবো, মানে ও শিখে যাবে জিনিসটা। শিখে গেল ওর। যেমন আমরা ছোটবেলায় বাংলা শিখেছি, হুম। বাবা মার কাছে শুদ্ধ শুনতে, ছড়া শিখেছিল ভাবে। ঠিক সেভাবেই কানের কাছে ওদেরকে দিয়ে দাও, যে কোনো শব্দ, যে হুম। কোনো এগুলো দিয়ে দাও, এইভাবে আসল শেখাটাও হবে। তো সেটা জানি না, কোনোদিন হয়তো আমাদের এখানেও হবে। সবটাই তো ওই গুরুত্বর ওপর চলে যায়। এই ছবির একটা ডায়লগ দেখছিলাম ট্রেলারে, সময়কে গুরুত্ব দেবে নাকি খুব গুরুত্বগুলোকে সময় দেবে। খুব এটা এটা খুবই আমাদের কনফিউশন, এবং এটা ট্রমা, এটা এটা নিয়ে অনেক অশান্তি, নিজের মধ্যেও, ভুগেছো বাইরের কখনো? মধ্যেও, সবার মধ্যে। হ্যাঁ, মানে কোন সময় সময় ধরো আমার বাবার শরীর খারাপ, বা আমার কোনো আত্মীয় শরীর খারাপ, এবং সেখানে আমার একটা কাজ করতে হবে, আমি কাজ না করলে, আমি আমায় বলে বলছি না, যে কাউকে বলছি, ও কাজটা না করলে ওই চিকিৎসার পয়সাটা উঠবে না। সো হোয়াট হি উইল ডু, ও তখন টাকাটা ইনকাম করবে, নাকি ও ওনার পাশে বসে থাকবে?
কখনো এরকম সিচুয়েশন ফেস করেছো শিলাদা? করেছি, হ্যান্ডেল করেছি, এরকম হয়েছে, যেতে পারছি না, হুম। পৌঁছতে পারছি না, কিন্তু করেছি, হ্যান্ডেল করেছি সেটাকে, সেভাবে বুঝিয়েছি নিজের মনকে যে আমার কিছু করার নেই। শিলাদার কাছের বন্ধু যদি বলি, নিজেই তুমি, মানে যার যার কাছে তুমি ট্রান্সপারেন্ট, সবটা বলতে পারো। মোটামুটি আমি 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 বলতে পারি। সব আমি সবার কাছে বলতে আমি এর অদ্ভুত গুলিও ব্যাপার, কিন্তু আমি পারি, বউকে আমি বলতে পারি। আমার আমার যদি প্রশ্ন করে হুম। আহ, তাহলে আমি বলতে পারি, সত্যি বলে দিই। ছেলে যদি কোনো প্রশ্ন করে, আমাকে আজ পর্যন্ত সেরকম প্রশ্নের সম্মুখীন হুম। হতে হয়নি বলে হয়তো মনে হতে পারে যে আমি বলছি, কিন্তু যদি ছেলে আমাকে কোনো আহ প্রশ্ন করে কোনো ব্যাপারে, আমার কোনোদিন যদি জিজ্ঞাসা করে কিছু, সেরকম হয়তো সম্ভবত পাবে না, কিন্তু যদিও পায় কোনো প্রসঙ্গে তুমি এটা করেছো কেন বা কি, আই ডেফিনেটলি গিভ ইউ দ্য রাইট আনসার। হুম। এবং এটা সবার ক্ষেত্রে মোটামুটি ঠিক। আমি লুকাবার কি আছে খুব, দেখ, তুই তোর বাড়ির ঘরের মধ্যে তুই 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 সবকিছু তুই করতে পারিস। হুম। তুই চাইলে তুই স্নানও করতে পারিস বাইরে, কিন্তু ইউ ডোন্ট ডু দ্যাট। আমরা স্নানটা আমাদের নিজস্ব একটা ঘরের মধ্যে করি। ঠিক তেমনি প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু জিনিস আছে, সেটা যদি কেউ এনক্রোচ করতে চায়, সেটা তারও ডেকোরাম, কতটা জিজ্ঞেস করবে। মানে আমি ছেলেকে দেখছি, ছেলে ডেট করছে, ডেট করার সময় আমি সেটা সন্দিগ্ধ হয়ে গিয়ে দেখলাম কি করছে না করছে, ও করলাম না, বা ক্যাজুয়াল এগুলাম, দেখলাম ছেলে ডেট করছে, বুঝতে পারলো, ও তো আমাকে লোকাচ্ছে না, হুম। ও আমাকে বলছে না যে না আমি করছি না, বা মানে ওইটার প্রয়োজনটা আসে কোথায়, যখন একটা এমন কিছু থাকে মানুষের কিছু লোকাবে। আমি কি লোকাবো? নেই কিছু। কিছু আমার খুব একটা কিছু মনে হয় না আমার লোকাবো, কারণ যেগুলো লোকানোর সেগুলো হচ্ছে ওই যে বললাম আমার বাথরুম, সেটা দ্যাটস মাই প্রাইভেট স্পেস। সেটা অনেক কথা আছে, যেটা আমি তোকে বললেও তোর কিছু এসে যাবে না, আমার কিছু এসে যাবে না, কিন্তু আমি বলবো না। হুম। সে কথাও তো আমার ভেতরে একদম থাকে, একদম। সবার থাকে। কোনোদিন কোনো ছোটবেলার ঘটনা, বড়বেলার ঘটনা, এমন অনেক ঘটনা আছে যে ঘটনা তুই শুনেছিস, কানে এসছে, বলেছিস, তোর মাথায় এসছে, 10 বার এসছে, 15 বার এসছে, বাট ইউ হ্যাভেন্ট শেয়ার্ড ইট। হুম। তোর প্রয়োজন পড়েনি, তুই হয়তো নিজে রিলিজ করেছিস, অথবা খারাপ লেগেছে, তুই সেটাকে অ্যাবজর্ব করে হুম। নিয়েছিস। থাক, কি হয়, এই কথাটা বলবি, এরকম তো হয়, সেরকম কথাবার্তা বলা হয়নি হয়তো। দূরত্ব, ধীর সাথে আমি যদি জিজ্ঞেস করি, তুমি কি একটু দূরত্ব রেখে চলো নাকি একদমই রাখো না? কারণ দূরত্ব তো সম্পর্ক অনেক দূরত্ব সময় মানে খারাপ ওই হয়ে যায়। কলেজ লাইফের পর থেকে ও এত ওর নিজের কেরিয়ার এবং অন্যান্য নিয়ে ব্যস্ত, হুম। এবং ও বাবা মাকে একটু গ্রান্টেডই ভাবে, ওই ধরনেরই ছেলে, যে ঠিক আছে, আমার যেমন কি আমার উপায় নেই, আমাকে আমার মাকে ভিডিও সকালবেলা থেকে কলে রাত্রিবেলা রান্না। পর্যন্ত আমাকে রিপোর্ট করতে হবেই। হ্যাঁ, এবার এটা আমি এই বয়সে এসে বুঝতে পারছি যে আমি এই রিপোর্টটা করলে আমার মা কতটা শান্তিতে থাকবে। একেবারে। আমার ছেলে এখনো বুঝতে পারছে না, ও তাকে বহুবার বলা হয়েছে, কিন্তু একবার যদি আমি টেক্সট করি উত্তর দিবি তো, হুম। এটা বলবি তো, হ্যাঁ, হুম। বা তুই এটা পছন্দের কিছু দেখছি করে ভুলে গেছিলাম, মনে ছিল না, হ্যাঁ, বাট আই এম হ্যাপি যে ইজ অল দ্য টাইম, আমি যতটুকু দেখতে পাই ওকে, ওর মা বলে ওকে ইনস্টাগ্রাম থেকে বুঝতে পেরে, ও মানে ও আচ্ছা। ছেলেকে করবো ইনস্টাগ্রামে কেন দেখবো? ইনস্টাগ্রামে দেখে কি ছেলে করছে, তার স্টেটাস দেখে আমি, স্টোরি দেখে বুঝবো যে আমার ছেলে কেমন আছে, কি করছে। আমি একটা কথা বলবো না ছেলের সঙ্গে ফোনে? কখনো আমি রাগ ফোন হয় ভার্চুয়াল জগতে ঢুকে প্রচন্ড, যাওয়া? প্রচন্ড রাগ হয়। ওই রাগ আগেও হতো, ভার্চুয়াল জগৎ না, ধর ভাবি আমার ফোন ধরেন, হেভি রাগ হয়েছে, খুব রাগ হয়েছে অনেকদিন আগে। এবারে আমি ফোন ধরিনি, ফোন করেছে, ফোন ধরিনি, এবারে দুজনের মধ্যে হেভি চলছে, কেউ কাউকে কিছু বলছি না, ও ফোন করে ধরেনি, আমি ফোন করেছি ও ধরেনি, এটা হচ্ছে। এবার একদিন মুখোমুখি হয়েছে হুম। কোনো ব্যাপারে, আমি আর থাকতে পারিনি তখন বলার জন্য, ওর ধৈর্য ধরে নিয়েছে, ছোট না, আমি তুই আমাকে পে করিস নি, রাগ ফাগ হ্যান ত্যান এসব করে, খুব করে জানি যে তুই আমায় বলতে পারি না। ফোন করেছে, করে বলছে তুমি ফোনটা কি জন্য ধরনি, তুই দেখেছিলে আমি ফোন করেছিলাম? আমি বললাম হ্যাঁ। বলে আচ্ছা তুমি দেখেও ধরনি হুম। ফোনটা হুম। তো? হুম। আমি বললাম হ্যাঁ, রাগের ছিল।
বলে আমি কিন্তু দেখে ধরি না, আমি মিস করেছিলাম কলটা এবং ভুলে গেছিলাম, আর তুমি ইচ্ছে করে ধরেছো। না বাবু, আমার খুব মন খারাপ হচ্ছে, ভালো লাগছে না, এই সেই কথা আলাদা, সত্যিই খুব খারাপ লাগছে। তোর সাথে কথা না বলে ভালো লাগে বল, এইটাই করে বলা। বলছে কোনো চিন্তা করো না, কালকে সকালবেলা আমি যাচ্ছি, গার্লফ্রেন্ডের সঙ্গে আলাপ করে দেবো। মন খারাপ হয় শিলাদা তোমার? এরপর আর মন খারাপ হতে পারে? না এমনি বলো তো। হ্যাঁ, মন তো খারাপ হয়, হ্যাঁ। কি করো তখন? কাউকে আঁকড়ে ধরতে ইচ্ছে করে নাকি একদম গান গান? আমি বুঝি যে আমি খুব কম লোক আছে যেগুলোকে, কিছু কিছু জিনিস আছে ধর কিসের জন্য মন খারাপ হতে পারে, হুম। কোনো একটা আঘাত পেয়েছি কিছু, আর এই আঘাতগুলো আর পায় না। এখন পাও না? কোনো মানে একটা গান লিখেছি, সেটা একজন কেউ খারাপ বলেছে, বা এটা হবে না আরেকবার লিখবো, এটা হয়নি, এগুলোকে আঘাত, আর এগুলো আঘাত টাঘাত নয়, ছোটবেলায় এগুলো ভাবতাম আঘাত। এটা প্রসেস, তুমি কাজ করবে, তোমাকে অনেকে পছন্দ করবে, অনেকে পছন্দ করবে না, হুম। হ্যাঁ, তোমাকে এগোতে হবে। আমার জীবনে শুরুও তাই, প্রত্যেকের তাই। 10টা না শুনে একটা হ্যাঁ হয়। এবার একটা হ্যাঁ কখনো কখনো কারোর আগে হয়ে যায়, আর কখনো হ্যাঁটা পরে গিয়ে হয়। চেষ্টা যে করবে তার হবে। আর মন খারাপ কি জন্য হয়, কিছু বিয়োগ মন খারাপ করে, সেটাও তো মেনে নিয়েছি, এখন সেটাও তো বুঝতে পারছি। কিছু আমি তো করতে পারবো না, কিছু হবে না, কিছু পৃথিবীতে দেখছি তো মানুষ চলে যাচ্ছে, আমাকেও যেতে হবে। তো এটা নিয়ে মন খারাপ, আর তো যদি খুব মন খারাপ হয়, আহ ছেলেকে হয়তো ফোন করতে পারি, ফোন করে বলতেও পারি, কিন্তু চট করে আমি কাউকে বলি না যে আমার না মনটা খুব খারাপ। চাপা তুমি? হ্যাঁ, সেদিক দিয়ে আমি একটু চাপ। আর যদি সেরকম ছোটখাটো ব্যাপারে আমি বলেই দিই, এমনি বলেই দিই। কি নিয়ে মন খারাপ করবো বলতো, কি আমাকে একটা জিনিস বলতে, কিটা নিয়ে মন খারাপ আমাকে তুই বল, যে একটা এটা নিয়ে মন খারাপ না, বলেন বলতে পারবো। এই যেমন বিয়োগের কথাই বললে, একটা সম্পর্ক। বিয়োগের কত ধরনের বিয়োগ, সম্পর্ক। সম্পর্ক যদি আহ, সম্পর্ক যখন কারোর সঙ্গে থাকে এবং একে অপরের প্রতি নির্ভরশীলতা তৈরি হয়, হুম। তারপরে চলে গেলে সে খারাপটা লাগবেই। হুম। সব থেকে বেশি খারাপ লাগে সেখানে ইগো হার্ট হয়, হুম। হ্যাঁ সেটা হার্ট হয়। তো অভ্যেস বদল হয়। সেটা সেটা হয় বলে এটা খারাপ লাগা থাকে। কিন্তু তারপরে তুই দেখবি অদ্ভুত ভাবে, যদি একটা মানুষের সঙ্গে মানুষের বিয়োগ হয়, সম্পর্ক যদি ছেদ হয়, এবং তাহলে মানুষ মেনে নিতে পারে না অনেকটা, কিন্তু যদি সেটা মৃত্যু হয়, হুম। মৃত্যু হলে কিন্তু মানুষ কয়েকদিনের মধ্যে সেটা মেনে নেয়, আর তার কোনো নাচ সময়ের থাকে না কিছু। নিয়মে। এবং লোকটাও নেই, হুম। কিন্তু ওই লোকটা আছে, অথচ ওর সাথে আমার ছেদ। এইটা মানুষ একটু চাপ খায়, এটা আমার ভাবনা। বেশ। আচ্ছা, তোমাকে যদি একটা প্রশ্ন করি, অনেকগুলো সত্তা নিয়ে আমরা আলোচনা করলাম, তোমার হিরাজিৎ মজুমদার তোমার কাছে কি? কি? আমাদের একটা আর্টিস্ট, একটা আর্টিস্ট যার একটু, যে একটু সোশ্যাল কাজকর্ম করতে ভালোবাসে, ইনভলভ হতে ভালোবাসে, টু হিজ লেভেল। এরকম একটা লোক মনে হয়, খুব একটা উচ্চাকাঙ্ক্ষা বিরাট কিছু নেই। কখনো ছিল না? কি উচ্চাকাঙ্ক্ষা বলতে, দেখিস মানে যা যা করেছি, যা করেছি 30-32 যত বছরে, তার হ্যাঁ, তার চেয়েও বেশি করার আগের তার কথা বলছি। কোনো একটা রকম আকাঙ্ক্ষা ছিল, কিন্তু যেটা আমি নই সেটা হব, যেটা হুম। আমি পারবো না জানতাম। হুম। সেটা অবশ্য আমি এই লোকটাই বিশ্বাস করি, যে কোনো লোক যদি কিছু চেষ্টা করে তাহলে সে পারবে, পারবেই পারবে, হুম। কিন্তু মনে করতে হবে সেটা করবো। বেশ। এটা ছাড়া মানে আমি এক গ্লাস জল খাবো, আমার তেষ্টা, আমি যদি চাই হুম। আমি এক গ্লাস জল জোগাড় করতে পারি, আমাকে করতে হবে, আমাকে ডরতে হবে। কিন্তু আমি যদি চাই জলটা এসে আমার মুখে এসে পড়ে, সেটা হবে না। কিন্তু ওটা জল কেন, ওটা যদি পাহাড় হয়, হুম। ডিম্ব, সেটাও একটা মানুষ যদি চায়, যারা চেয়েছেন প্রতিদিন সেটাকে লালন পালন করেছেন তার ইচ্ছাটাকে, তারাই
সেই জিনিসটা হতে পেরেছে। এই সচিন তেন্ডুলকারই বলো, অমিতাভ বচ্চনই বলো, মিঠুন চক্রবর্তী বলো, যাদের কথায় কত নাম, মানে বিখ্যাত বিখ্যাত সব লোকেরা আমাদের এখানে যারা আছে তারা বাইরে, প্রত্যেকেই তারা ওটা চেয়েছে, প্রতিদিন ভেবেছেন মন দিয়ে ওটা করবে, ওটাই ফোকাস রেখেছে, ওটা করেছে। মানে অধ্যাবস। যে যেটা চেয়েছে, যে যেটা চেয়েছে। এবং অনেকের ক্ষেত্রে কি ধরো, আমার তো গোটা আমি একটা শরীর আছে, আমার অনেকের তো পুরো শরীরটা নিয়ে তাও করছে, একদম। সব করেছে, কত চরিত্র দেখেছে, দুটো পা নেই সাঁতার কাটছে। আমার পরিচিত একটি ছেলে আমি দেখেছিলাম আসানসোলে, দুটো পা কাটা পড়েছে, কাটা পড়ার পর সে বন্ধুদের ফোন করে বলেছে আমি এখানে, মোবাইলটা কি করে ও করেছে আমি জানি না, ফোন করে বলেছে যে হ্যাঁ, যে আমি এরকম পড়ে আছি, কাটা অবস্থা, আমাকে বাঁচাবে। এসেছে, ধরি চোখে অ্যাম্পুট করা হয়েছে। ও কোনোদিন বাইক চালাতো না, ওটা হওয়ার পর থেকে কাঠের পা হওয়ার করে ও লাদাখ যায় এখন বাইক। আর কি, আর সত্যি তো, সত্যি। তাই না? আর কি চাইবে, মনে মনে হয় না আমরা যথেষ্ট প্রিভিলেজ, ভালো আছি। একদম ওই জন্যই বলছি সবসময় কারেক্ট আছে বলার আগে মুখ থেকে বেরোতেই পারে। শরীর একটু খারাপ হলো, শরীর তো খারাপ হয়, সবার আমার হতে পারে, কারণ একটু শরীর মন খারাপ হয়, কি হবে, ঠিক আছে। কিন্তু যদি কারো ঘন ঘন মন খারাপ, সেটা তখন তাকে একটু দেখাতে হবে। একদম মনের মন খারাপ হয়। মন লোকের যে মনের মনোরোগ বিশেষজ্ঞ যাতে দেখাচ্ছে যে আমি মন খারাপ তেমনি হবে কিছু না কিছু কারণে। মন খারাপ এমন একটা জিনিস না, ওটা না এ দিয়ে বোঝানো যায় না। মানে ধর তোকে একটা ছোট্ট চিমটি কাটলে তোর লাগে, আর অনেকের ওই চিমটিটাতে লাগে না। এবার ওই তুই চিমটিটাতেই কাতর হোস, আর আমি কাতর হয়ে আমাকে একটা ঠাকিয়ে থাপ্পড় মারল, কি করে আমি যেহেতু থাপ্পড়টা নিতে পারি, আমি তো চিমটিটাকে মনে করছি এটা তুই কেন চিন্তা করছিস, ইটস নট দ্যাট। অনেকের চিমটিটাও থাপ্পড়ের মতো লাগে। এই জিনিসটা আমাদের একটু বুঝতে অসুবিধা হয় অনেক সময়। আমরা তো কিসের জন্য তো মন খারাপ রে, কি হয়েছে, সামনে একটা পুতুল হারিয়ে গেছে তো, কিন্তু ও কি করে বোঝাবে পুতুলটা ওর কাছে কি? একদম একদম। আমার যেদিনকে গাড়ি ছিনতাই হলো, আমি বাড়িতে এসে বলেছি ইলিনাকে, আমার গাড়ি তো ডাকাতরা ছিনতাই করেছিল, আমার ড্রাইভারকে গান পয়েন্টে রেখে খুঁজে খুঁজে থানা ফানা ঘুরে টুরে এসে ইলিনাকে বলেছি চা করো। আমি তোমার সঙ্গে আমার বন্ধু ছিল, সে এসে তাপস দা, চা করো একটুখানি আমার অবস্থার জন্য। ইলিনা গাড়িটা না ছিনতাই হয়ে গেছে বুঝলে, আমার গাড়িটা ওই বেলেঘাটে গেছিলাম তাপসদার বাড়িতে খেতে, তলা থেকে ছিনতাই হয়ে গেছে। শোনো, আমাকে ডেকেছে ভেতরে, কি তোমার কি রুমাল হারিয়ে গেছে না গাড়ি ছিনতাই হয়েছে, তোমাকে দেখে বোঝা যাচ্ছে না? এবার আমি বোঝাতে পারছি না যে গাড়িটা তো ইন্স্যুরেন্স আছে, যদি চুরি করে আমি না পাই, যে চুরি করে নিয়ে গেছে, চিন্তা করে নিয়ে যদি না পাই গাড়িটা, তো ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে দেবে কিছুটা ড্যামেজ দেবে, 15,000 20,000 কম হবে, যা দাম তার থেকে আমাকে ভরতে হবে। এবার ফাই ওয়ারি, 20-25 হাজার টাকার জন্য অত ওয়ারি করবো কেন? বরঞ্চ যেদিনকে থানা ওইদিনকে ডায়েরি করতে গেছি, সেদিনকে একটা শো এসছে থানাতে, গভর্নমেন্ট লেখা দেখেছি, আর একজন সে বলছে দাদা লায়ন্স ক্লাবের সেক্রেটারি আমার গাড়ি চিন্তাই করতে। সো জীবন তুমি টেক ইট ইজি, একদম। টেক ইট ইজি। অনেকের হয়তো হয় অসুবিধা হয়, কিন্তু মানুষের ইমোশন উঠবে চলবে, নামবে হবে না, দুই দিনের সাথে কারেক্ট থাকতে হবে তোমার, তোমাকে থাকতে হবে। কি করে সম্ভব, এই যেন এতগুলো লোকে এতগুলো বসে আছে, এতগুলো কাছে, কাদের কি কোনো অশান্তি নেই? আমরা সেগুলো ভুলে আমাদের কাজ নিয়ে যাচ্ছি। তোর কি নেই, তোর কি নেই, অনেকের কারণ আছে। আমাদেরকে এগোতে হবে, এগিয়ে চলে যেতে হবে, কারণ এটাই মনুষ্য জীবন, এর মধ্যে আর কিছুই নেই। জন্মেছি, মরতে হবে, আস্তে আস্তে যাবো,
হচ্ছে কেস অনেক থাকবো আর অনেক গান দাও, যাক শেষ করতে হবে, প্রত্যাবর্তন আসছে দর্শকদের। একটা ছবি তৈরি হয়েছে মন দিয়ে, বাংলা ছবি যারা দেখতে আসেন, টেস্ট করতে আসেন, যারা মানে ওপিনিয়ন লিডার থাকে পৃথিবী জুড়ে, যারা ছবিটা দেখবেন, যারা গানটা বেরোলে শুনবেন, শুনবেন। শুনে তারাই ঠিক করবেন, তারা বলবেন এটা ভালো লেগেছে কি ভালো লাগে। আমি চাই সেই ওপিনিয়ন লিডার যারা আছেন তারা ছবিটা দেখুন, তারপর তো আমরা কি করে জানবো ছবি ভালো কি খারাপ, সেটা তারা ঠিক করবে। ছবিটা দেখতে আসুন, একদম। এইটুকুই, আর কিছু। থ্যাংক ইউ সো মাচ। Okay,